আপা, আপনার সাথে যদি আমার নাদান ভাইনার দেখা হয় তাহলে তাকে আমার কথা বলবেন, বলবেন যে তোর মামায় তোর জন্য দেওয়া না, পাগল প্রায়। আমি হিসেব করে দেখেছি গত 15 দিন ধরে তুমি একটা চ্যাপ্টারও শেষ করোনি, খালি সারাক্ষণ গল্প করো। তুমি এবার গল্প করলে তোমার আব্বু আম্মুকে আমাকে পড়ানোর জন্য বেতন দিবে? এগুলো আর কখনোই চলবে না। আচ্ছা বুঝলো, এই বাড়িতে ছেলে হলে ভালো হয় না মেয়ে হলে ভালো হয়? ছেলে হলেই ভালো হয়। কি বলি তুই? না, চিন্তা করে দেখেন খেলাম না, একটা মেয়ে মানুষকে বড় করবেন, খাওয়াইবেন, পড়াইবেন, তারপর বিয়ে দিয়ে দিবেন, যাই বুঝা শ্বশুর বাড়ি, পুরো লস প্রজেক্ট। এই এগুলো তুমি ভাইয়াকে কি বললে না? ঠিকই তো বলেছি, মিথ্যে বলেছে নাকি? তুমি এতক্ষণ শুনলে না আমার ছাত্রীর কথা? আরে বাবা, একটা মেয়েকে দিয়ে সব মেয়েকে যাচাই করো না। আর তাছাড়া মেয়ের বয়স তো কম, 15-16 বছর বয়স, ইম্যাচিউরড। তোমার এই বয়সে তুমি কি করতে একবার মনে করে দেখো তো। তাও ঠিক, আমিও অনেক দুষ্ট ছিলাম, কিন্তু এত খারাপ ছিলাম না। কি হলো, তুমি কিছু বলছো না কেন? বলো, আমি কি খারাপ ছিলাম? ভীষণ খারাপ ছিল। কি কি বলে? ভীষণ খারাপ ছিলে তুমি। আমি খারাপ ছিলাম? না না, অনেক অনেক ভালো ছিল, একদম পুরো বাচ্চা পোলাপানের মতো। সব ভালো আছে। ও যাক, আমার টেনশনটা কমলো। আর কি কি টেনশন আছে? তো টেনশন মা, আসলে অনেক টেনশন, মানে কি বলবো তোমাকে। দেখো সবাই না এক একজন এক এক ধরনের কথা বলছে। কেউ বলছে ছেলে হলে ভালো, কেউ বলছে মেয়ে হলে ভালো, মেয়েরা বলছে যে ছেলে হলে ভালো, মেয়েরাও চায় না যে মেয়ে হোক। এই জন্য আমি মানে কেমন একটা মানে অস্বস্তিতে পড়ে গেছি। মানে মেয়ে হলে সবার খুব খারাপ লাগতো না? সবাই মেয়ে চাইছে বলে তুই মেয়ে চাইবি না, এটা কি ধরনের কথা স্যার? মানে মা, আমি তো মেয়ে চাই, কিন্তু অন্য সবাই চাচ্ছে না, সেই কারণে বলছিলাম আর কি। চাচ্ছে না কারণ আমাদের সমাজ ব্যবস্থা যেরকম, সেখানে একটা ছেলে যতখানি স্বাধীন, যতখানি নিরাপদ, একটা মেয়ে না। কিন্তু মা, যুগ পাল্টেছে, এখন মেয়েরা অনেক স্বাধীন, তারা অনেক দূর পর্যন্ত যেতে পারে, কোনো সমস্যা নেই মেয়ে হলে। কিন্তু অন্য লোকদের কেন এই ধরনের কথাবার্তা বলছে মেয়ে নিয়ে, আমি ঠিক বুঝছি না। আল্লাহ তোমার কথা শুনেছেন, তোমার মেয়েই হবে স্যার। তোমার কিন্তু এই আল্ট্রাসোনোগ্রামটা করা ঠিক হয়নি, এটা সারপ্রাইজ ছিল, সেটা নষ্ট হয়ে গেল সব। আমিও সারপ্রাইজটা ধরে রাখতেই চেয়েছিলাম, কিন্তু তোমার অবস্থা যা, তাতে আর মনে হলো না সারপ্রাইজটা ধরে রাখা ঠিক হবে। মন খারাপ করছো কেন? আচ্ছা, এটাও তো একটা সারপ্রাইজ না, যে তুমি যা চাইছো সৃষ্টিকর্তা সেটাই তোমাকে দিয়েছে, এটা তো একটা সারপ্রাইজ। সত্যি আমাদের মেয়ে হচ্ছে, হ্যাঁ মেয়ে হচ্ছে। ঠিক আছে, তুমি তাহলে যাও, আমি আশেপাশে আছি। পড়ানো শেষ হলে আমাকে ফোন দিও। কি আর পড়াবো? দেখো না, এখন সিদ্ধান্তটা তোমার। তুমি যদি চাও ছাত্রীর মাকে সবকিছু এখনই খুলে বলে দিতে পারো। আবার যদি মনে করো যে 20-22 দিন তো হয়ে গেছে, আর 10-12 দিন হলে তো তোমার মাসই শেষ হয়ে যাবে, তখন বেতনটাও হাতে পেলে, তখন হয়তো ছাত্রীর মাকে সবকিছু খুলে বললে। আর তাছাড়া টাকাটাও তো আমাদের দরকার, তাই না? দরকার নেই, অন্য ব্যবস্থা করা যাবে, আমি আর লুকাতে পারবো না। ঠিক আছে, তুমি যা ভালো মনে করো তাই করো, যাও। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঘটনা কি বলেন তো? এই শহরে এত মানুষ থাকতে আপনার সঙ্গে কিসের জন্য আমার প্রতিদিন বারবার দেখা হয়? ভাই ওই যে আমি আগে বলছিলাম না যে আমাদের দুইজনকে নিয়ে আল্লাহর মনে হয় বিরাট কোনো প্ল্যান আছে, যে কারণে তিনি দয়া পরবশে আমাদেরকে দেখা করাই দেন। আপনি কি আমাকে কিছু বলতে চান? বললে বলেন, আমি যাই। হ্যাঁ ভাই বলবো, মানে আমি যে ওই আগের সমস্যাটাতে আছি, আমার ওই ভাইগনারে তো খুঁজে পাইতেছি না।
এখনো পাননি? জি না, এখনো পাই নাই। আচ্ছা কি করা যায় বলেন তো ভাই? কি আর করবেন, মাইকিং করেন, দেয়ালে দেয়ালে পোস্টার লাগান, রেডিও টেলিভিশনে বিজ্ঞাপন দেন, তাহলে হয়তো পাবেন। এগুলি করলে তো হবে না, কারণ সে তো পালায় গেছে, হারায় যায় নাই। মানে বিজ্ঞাপন মাইকিং এগুলি করলে কি হবে, সে আরো সচেতন হয়ে যাবে, সাবধান হয়ে যাবে, সে তো আর বাইর হবে না, আমিও পাবো না তাকে। তাইলে পর আর তাকে খুঁজে লাভ কি? খোঁজার আশা বাদ দেন, সময় নষ্ট করতেছেন কেন? ভাই আপনি একটা পাষাণের মতো কথা বললেন। সে আমার কি জানেন, সে আমার কলজার টুকরা। তার মা মরার সময় আমার বলে গেছিল, ভাই রে এই ছেলেটারে দেখে রাখিস, আমি তার কোলে পিঠে করে বড় করছি, মানুষ করছি, সে গেলে তো আমার সবকিছু শেষ। আপনি ভাই আমার একটা বুদ্ধি দেন, কি করা যায়? ভাই আমার কাছে কোনো বুদ্ধি নাই। আচ্ছা ভাই, আমি যদি থানায় তার নামে একটা জিডি করি কেমন হয়? কি জিডি করবেন? কিরকম জিডি? মানে ধরেন আমি জিডিতে লিখলাম যে এই বদমাইশে আমার টাকা পয়সা, মোবাইল, তারপরে ল্যাপটপ, ঘড়ি, আংটি সব চুরি করে পলাইছে, এরকম একটা জিডি। আশ্চর্য, ভাগিনাকে খুঁজে পাওয়ার জন্য আপনি তাকে চোর বানাবেন? আপনার ভাগিনার প্রতি আপনার ভালোবাসা। একবার যদি পুলিশ তাকে ধরে, তাকে মারপিট করবে, তাকে জেল হাজতে পাঠাবে, এসব বিষয়ে আপনি চিন্তা করে দেখেছেন? আরে ভাই মারুক মারুক মারুক, জেলে ঢুকাক, সব কিছু করুক, কোনো অসুবিধা নাই। তারপরও তো আমি আমার ভাইগনার ডেস্টিনেশন খুঁজে পাবো, কোথায় আছে জানতে পারবো। আশ্চর্য, আপনি আপনার ভাগ্নেকে খুঁজে পাওয়ার জন্য তাকে ক্রিমিনাল বানাবেন? আপনি কি একথা জানেন যে বাঘে ছুলে 1 ঘা আর পুলিশে ছুলে 18 ঘা? আরে ভাই আপনি পুলিশের মায়ের এরকম খারাপ চোখে দেখতেছেন কেন? পুলিশের মার হইতেছে বিরাট একটা অভিজ্ঞতা। এই দেশে বাঁচতে হইলে, থাকতে হইলে পুলিশের মায়ের প্রয়োজন আছে, এই অভিজ্ঞতার দরকার আছে। তাই এসব কি বলছেন আপনি? একদম সত্য কথা বলতেছি ভাই। যে মুহূর্তে আপনি পুলিশের মার খাবেন, তখন আপনি চেঞ্জ হয়ে যাবেন, বুঝতে পারবেন এই পৃথিবীতে আদর, সোহাগ, ভালোবাসা বলে কোনো জিনিস নাই। সব কিছু আপনার কাছে নিরর্থক মনে হবে, কোনো কষ্টই আপনার কাছে আর কষ্ট মনে হবে না। আপনার মনটা পাথরের মতো কঠিন হয়ে যাবে, বাকি জীবনটা আপনার কাছে ওই লুডো খেলার মতো মনে হবে। আপনার সাথে আমি যদি আর 2 মিনিট কথা বলি না, আমার মাথা পাগল হয়ে যাবে। আপনি থাকেন, আমি গেলাম। হ্যাঁ বজু ভাই, আপু রুমে চলে। তুমি একটু বসো, তোমার সাথে আমার কথা আছে। কি কথা আপু? আমি আর তোমাকে পড়াতে আসবো না। কেন? দেখো তুমি তো সব অঙ্কই পারো, আমাকে তো তোমার দরকার নেই। আর শুধু শুধু গল্প গুজব করে আমি বেতন নিতে পারবো না। আপু শুনো, আমি এর কোনো কথা শুনতে চাই না, তুমি তোমার আম্মুকে ডাকো, আমি ওনাকে বলে দেবো। আচ্ছা আম্মুকে, কিন্তু আপু আপনি আম্মুকে দয়া করে বলবেন না যে আমি অঙ্ক পাই, আর এই কারণে আপনি আমাকে পড়াতে আসবেন না। কেন? কারণ আমি অঙ্ক পাই না বলে 4-4টা টিচার পাল্টিয়েছি। এখন যদি তারা জানতে পারে যে আমি সত্যি সত্যি অঙ্কগুলো পারি আর মিথ্যা কথা বলেছি, আমাকে একদম পিটিয়ে মেরে ফেলবে। আপনি অন্য কোনো রিজন দেখান। সরি, আমি মিথ্যে কথা বলতে পারবো না। আপু এমন তো না যে আপনি কখনো মিথ্যে কথা বলেন না। কি শোনেন আপু, আমি আপনার নাম দিয়ে ফেসবুকে সার্চ দিয়ে দেখেছি, আপনার ছবি এবং আপনার স্ট্যাটাস কোনোটাই বলে না যে আপনি বোরখা পরার মতো মেয়ে। আমার তো মনে হয় আপনি শুধুমাত্র এই টিউশনিটা পাওয়ার জন্যই বোরখা পরেছেন। আপনি যদি আমার সত্যটা বলে দেন, আমি আপনার সত্যটা বলে দিই। কি কি বলছো কিছু? হ্যাঁ, এবং আপনি আপনার বাবার সম্পর্কেও মিথ্যা কথা বলেছেন। আমি আরো জানি যে আপনার বাবা মোটেও গরিব না, সে অনেক বড় লোক। কি? আপু কিছু মনে করবেন না, আমাকে স্কুল ছাড়া বাইরে কোথাও যেতে দেওয়া হয় না। সন্ধ্যাটা আমার সবসময় খুব খারাপ যায়, খুব গল্প করতে ইচ্ছা করে। গল্প করার মতো একটা ভালো বন্ধু বান্ধবী নেই। আপনি যদি চলে যান, তখন তো আমার একটা বন্ধুর দরকার হবে।
আর আপনি যদি আম্মুকে বলে দেন যে আমি অঙ্ক পারি, তাহলে তো আমি সেই বন্ধুটাও পাবো না। তাহলে আপনি কি করবেন? আপনি যদি চলেই যেতে চান, যে কোনো অন্য কোনো রিজন দেখান। কি রিজন দেখাবেন? আপনার যা খুশি, আপনার পার্সোনাল কোনো সমস্যা দেখে চলে যান, শুধু সত্যিটা বলবেন না। ঠিক আছে, আমি তোমাকে তাই বলবো। তোমার আম্মুকে ডাকো। আজকে তো আম্মু বাসায় নেই, আরেকদিন না হয় বলবেন। আমি তাহলে ফোনে তারিখে বলে দিব যে আমি আর আসবো না। আপনি সত্যি সত্যি আর আসবেন না? তোমার জন্য এখন আমার খুবই খারাপ লাগছে, কিন্তু কি করবো বলো? আমি আসলে এভাবে টিউশন করতে চাই না। আমি তাহলে আজকে আসি। আসি। আপনি, আমি কিন্তু আপনাকে খুব পছন্দ করি। আমিও তোমাকে অনেক পছন্দ করি। আসি। ভালো থাকবেন। আরে মজনু ভাই, আসসালামু আলাইকুম। আরে অপু, তুমি? এক মিনিট। থ্যাংক ইউ, আবার আসবেন। মজনু ভাই কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি, কিন্তু তোমার এই অবস্থা কেন? মজনু ভাই, জীবনে তো অনেক 2 নম্বরই কাজ করেছি, আমি আর এসব 2 নম্বরই কাজের মধ্যে নেই। জীবনেই প্রথম হালাল ইনকাম করে খাচ্ছি। আর আপনি তো জানেন না, আমি কিন্তু ওই মামাজির সাথে আর নেই। আমি বেশ ভালো করেই জানি। তাই? হ্যাঁ, এই যে কিছুক্ষণ আগে তোমার মামার সাথে দেখা হলো, অনেক কথা বলি পাশের মোড়েই। মামার সাথে? তাহলে তো এই এলাকার বেশিক্ষণ থাকা যাবে না। শুধু এই এলাকা না, তোমাকে এই ঢাকা শহর ছেড়ে চলে যেতে হবে। কেন? তোমার মামা বলেছে যে তোমার নামে থানায় জিডি করবে। আমার নামে? হ্যাঁ। কেন? তুমি নাকি তোমার মামার টাকা পয়সা চুরি করে পালিয়েছো। আমি কি করে টাকা পয়সা চুরি করব? আর মামা তো ফকির, তার কাছে আমার টাকাই কোথায়? সেটা আমি ভালো করেই জানি, কিন্তু সে তো পুলিশকে বলবে বলেছে। কেন মামা আমার সাথে এরকম শত্রুতা করবে কেন? কারণ তুমি তাকে ছেড়ে চলে এসেছো। তুমি তার সাথে থাকা মানে কি তোমাকে সাথে নিয়ে 2 নম্বরের কাজগুলো করতো। এখন সে সেটা করতে পারছে না, তার লস না। আর সে যেহেতু শান্তিতে নেই, তুমি শান্তিতে থাকো, সেটাও তো সে চায় না। দেখেছেন মজনু ভাই, এদেশের মামারা তার ভাগিনাদের জন্য কত কিছু করে। যোগ্যতা নেই, তারপরও চাকরি দিচ্ছে, ব্যবসা দিচ্ছে, ঠিকাদারি দিচ্ছে। আর আমার মামা আমাকে জেলে পাঠানোর জন্য অস্থির। শোনো, আমি খুব খুশি হয়েছি এই যে তুমি সুন্দর একটা পোশাক পরেছো, এই কাজ করছো। এই পৃথিবীতে কোনো কাজই ছোট না, কিন্তু আমাদের দেশে দেখো কত মানুষ বেকার, কিন্তু ছোট কাজ বলে কোনো কাজই করে না। কাজের আবার ছোট বড় আছে নাকি? এই যে তুমি নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছো, সফল হওয়ার চেষ্টা করছো, এটাই তো সবচেয়ে বড় কথা। ঠিকই বলেছেন মজনু ভাই, থ্যাংক ইউ। আসলে আমিও এর আগে বুঝিনি, নিজের পরিশ্রমের টাকা যখন পকেটে এসেছে তখন বুঝেছি এটা শান্তি আলাদা। তো আপনি এখন কি করছেন মজনু ভাই? আমি এখনো কিছু করছি না, মানে চাকরি বাকরির চেষ্টা করছি, কিন্তু এখনো পাইনি। আপনি একটা কাজ ধরে ফেলেন মজনু ভাই, ছোট হোক বড় হোক, একটা কাজই। ঠিকই বলেছো। তা তুমি এখানে বেশি দেরি করো না, যাও এখান থেকে। হ্যাঁ জি। আমার একটা ফোন এসছে। হ্যাঁ, আপনাকে একটু দিই। না না না, থ্যাংক ইউ, আমি ফোনে কথা বলি। জি ওকে, জি জি। বাই। কই তুমি? আমি তো নিচেই। নিচে কোথায়? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। ও না, আমি তো ওই যে চা খাওয়ার জন্য একটু পার্কের পাশেই আসছি। আচ্ছা আচ্ছা, আসো। সালাম আলাইকুম আপা। ও ফারুক ভাই। সালাম দিছিলাম। ওয়ালাইকুম আসসালাম।
আচ্ছা আপা, ওই আপনাদের বিয়ের কয় মাস হইল? বিয়ের কয় মাস? 2 মাস। কেন বলেন তো? না, মাত্র 2 মাস হয়েছে। এর মধ্যে তো মানে আপনি শুকিয়ে কাঠ হয়ে গেছেন, মানে আপনার গ্ল্যামারও কমে গেছে, মানে দেখে তো আমি চিনতেই পারি নাই। আচ্ছা, ওই শ্বশুর বাড়িতে কি আপনার সব কাজ করতে হয়? ওই ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, কাপড় কাচা? না না, এগুলি করতে হয় না। ওই আপনার শাশুড়ি আম্মা কেমন? হ্যাঁ, উনি ভালো আছে। আরে সে ভালোর কথা বলি নাই, আমি বলতেছি আপনার শাশুড়ি আম্মা কি ভালো মানুষ না দজ্জাল? মানে আজকাল হয়েছে কি, ওই যে হিন্দি সিরিয়াল দেখে দেখে না সব শাশুড়িয়া হইতেছে ভিলেন, জসিম। সেই জন্য বললাম আর কি। দেখেন, এই যে বিয়ের মাত্র 2 মাস হয়েছে, এর মধ্যে আপনার ওই যে বোরখা পরাইতে বাধ্য করছে। না না, বোরকা আমি নিজের ইচ্ছেতেই পরি। আর তা এদিকে কি আপনি কোনো কাজে আসছিলেন? জি। মানে আমি এলাকাতে এখন ভাড়া থাকি। ওই যে দেখতেছেন না, ওই যে দোতলা, ওইখানে ওই বাসায় থাকি। কি তাকিতুকি করতেছেন? মজনু ভাইরা খুঁজতেছেন? জি। আর তারে তো দেখলাম ওই যে ওইদিকে যে গার্লস কলেজ আছে না, ওই তার সামনে দাঁড়ায় দিচ্ছে। হতে পারে ও চা খেতে গেছে। হ্যাঁ, হতে পারে চা খাইতে গেছে, কিন্তু গার্লস কলেজের সামনে অনেক লোকজন দাঁড়ায় থাকে খামাখা। ওই যে মেয়েরা ওই ক্লাস থেকে বাইর হয়, নাচানাচি করে, দৌড়াদৌড়ি করে, এগুলি হা করে দেখে। পুরুষ মানুষের স্বভাব তো মানে খুবই খারাপ, বলতে খারাপ লাগে। মজনু এরকম না। হইতে পারে এরকম না, কিন্তু আসলে মানুষের বাহ্যিক দেখে তো ভিতরেরটা বোঝা যায় না। এই যে দেখেন, আমাকে দেখেন কিরকম শান্ত শিষ্ট একজন মানুষ, দেখলে মনে হয় পীর দরবেশ, কিন্তু আসলে কি আমি পীর দরবেশ না। আমার ভিতরে তো ভালো মন্দ দুইটাই আছে, তাই না? আপনার চেহারা দেখে কে পীর দরবেশ বলে? আর যে বলে তার আসলে চক্ষু হাসপাতাল যাওয়া উচিত। যাই হোক, গার্লস স্কুলটা কোথায়? ওই যে ওই যে ওই যে ওইদিকে, ওই যে ডান দিকে গেছে, ওইদিকে গাছ। ঠিক আছে। আব্বা, একটা কথা, অনুরোধ আপনাকে। ওই ঘটনা সত্য যদি আমার ভাইদের সাথে আপনার দেখা হয়, তারে বলবেন যে তোমার মামা তোমার চিন্তায় শয্যাশায়ী, মৃত্যু পথযাত্রী, শুকায় কাঠ হয়ে গেছে, তোমার ছাড়া বাঁচবো না, অতি শীঘ্রই সে মৃত্যুবরণ করবো। কেন, ওপর কি হয়েছে? আপনার কাছ থেকে পালিয়ে গেছে নাকি? ওই হারামজাদায় আমার টাকা পয়সা, ল্যাপটপ, মোবাইল নিয়ে পলাইছে। পরে যদি আমি পাই, খায়া ফালামো। ও তাই? আর সেই চোর ভাগিনার জন্য আপনি শুকায়ে কাঠিয়ে হয়ে গেছেন, মরে যাচ্ছেন? বললেন না, ওই যে বললাম না, আমার হৃদয়টা দেশে পীরদর্শকদের মতো নরম। এই এত কিছু করছে, তারপরে হারানের বাচ্চা চলে মনটা কান্দে। রাত্রে ঘুমের মধ্যে সিটটা উঠি, ডাক দেই, অপু ভাগিনা। আপনি যদি তার এখন জায়গায় খুঁজে পান, দয়া করে আমার কথা বলবেন। আচ্ছা ঠিক আছে, আমি আসি। হ্যাঁ, তুই আমার কবি, হ্যাঁ, নিজের নাই ঠিক না, মরতেছে, হুগাই গেছে। আমার ভাগনার তুই খুঁজে পাবি।